আচ্ছা ঠিক আছে ভাই, আজকে ডায়াগ্রাম শিখবো আমরা থার্মোডাইনামিক্সে। এর আগে প্রসেস, তারপরে সাইকেল, সাইকেলের মধ্যে কোনটা কোনটা করাইছিলাম? অটো সাইকেল, ডিজেল সাইকেল, কার্নোট সাইকেল অ্যান্ড ব্রাইটন সাইকেলের ম্যাথ করাইছিলাম। 4টা সাইকেল করাইছিলাম: কার্নোট সাইকেল, ব্রাইটন সাইকেল, অটো সাইকেল, ডিজেল সাইকেল। এই 4টা সাইকেলের উপরে বেশ কিছু ম্যাথ করাইছিলাম। তারপর রেফ্রিজারেশন করাইছিলাম, রেফ্রিজারেশন। আর এরপরে আপনার আছে হচ্ছে সাইকোমেট্রি আর এই ডায়াগ্রামগুলো। হ্যাঁ, তাহলে টোটাল টপিকটা আমাদের শেষ হয় থার্মোডাইনামিক্সের। তাহলে উম, আ- আপনার ফার্স্ট যে ফিগার সেটা হচ্ছে, এটা হচ্ছে র্যানকিন সাইকেলের স্কেমেটিক ডায়াগ্রাম। র্যানকিন সাইকেলের মানে একটা সিম্পল র্যানকিন সাইকেলের স্কেমেটিক ডায়াগ্রাম লিখছি ফিগার। তো দেখেন, এই যে এইখানে 1 থেকে 2 নাম্বার যে প্রসেস, এটার ভিতরে আছে কি পাম্প। দেখেন 1 থেকে 2, 1 থেকে 2 হচ্ছে পাম্প। তো পাম্পকে আমাদের চালানোর জন্য শক্তি দেয়া লাগে। দেখেন এই যে ডাব্লিউ পাম্প ইন, ডাব্লিউ পাম্প ইন। আমরা তো জানি যে পাম্প তো মোটর ছাড়া চলে না, আর মোটর চালানোর জন্য বিদ্যুৎ শক্তি দেয়া লাগে। তাহলে একদম শুরুতে কি পাম্প হচ্ছে এখানে কাজ করে। তো পাম্প কি করে? পানিকে পাম্প করে। সে পানিকে পাম্প করে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠায়। সে কি করতেছে? বয়লারে পাঠাচ্ছে। দেখেন, তো এই বয়লার, আমরা কি করি? বয়লারে হিট অ্যাডিশন করি, তাই না? আমরা বয়লারে হিট অ্যাডিশন করি। একটু বুঝেন, শুরুতে একটু হয়তো কষ্ট হতে পারে। দেখেন এখানে কি করি? বয়লারে আমরা হিট অ্যাডিশন করি বাইরে থেকে, মানে এক্সটার্নাল সোর্স থেকে আমরা হিট এখানে অ্যাড করতেছি। তারপরে আসতেছে কোথায়? টারবাইনে। আপনার টারবাইনে এসে এসে তারপরে আমাদের এখানে কাজ হচ্ছে। কাজ হওয়ার পরে এই যে টারবাইন থেকে এক্সস্ট হিসেবে বের হয়ে কন্ডেন্সারে আসতেছে। আর এই কন্ডেন্সারটা কি করে? কিউকে বাইরে আউট করে দেয়, মানে হিটকে সে বের করে দেয়। তো হিটকে বের করলে এইখানে আমাদের যে স্টিমটা আছে, এটা কিন্তু আপনার কি হয়ে যায়? এটা কনডেন্স হয়ে যায়। আবার এই যে এইভাবে হচ্ছে পাম্পে আসে, আবার এই সাইকেলটা রিসাইকেল হিসেবে আবার চলতে থাকে। বুঝছেন? এভাবে মানে কাজ করে আর কি। একটা হচ্ছে কি সাইকেল? র্যানকিন সাইকেল। তো র্যানকিন সাইকেলের যে টিএস ডায়াগ্রামটা, এগুলো দেখলে একটু ক্লিয়ার হবে। আর এখানে কোনটার কি কাজ আমি বলতেছি এটা আস্তে আস্তে দেখেন। তো 1 থেকে 2 এর ভিতরে কি ছিল? পাম্প ছিল। এখন পাম্পের কাজটা কি দেখেন। এই যে টিএস ডায়াগ্রামে আমরা যদি একটু তাকাই, দেখেন এটা হলো মূল বিন্দু। মূল বিন্দু থেকে টিটা যাচ্ছে উপরের দিকে, আর এসটা যাচ্ছে হচ্ছে ডান দিকে। এসটা যাচ্ছে ডান দিকে। আচ্ছা, তাহলে দেখেন এই যে আমাদের যে স্যাচুরেশন যে লাইনটা, স্যাচুরেশন লাইন, এটা এখান দিয়ে এভাবে চলে আসছে। তো এই বিন্দুটাকে কিন্তু আমরা বলি ক্রিটিক্যাল পয়েন্ট। এটা সংজ্ঞাটা এখন দরকার নেই, ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে এইখান থেকে আমি শুরু করলাম, মানে স্যাচুরেশন লাইনের উপর থেকে প্রথম বিন্দুটা। তার মানে এই 1 নাম্বার বিন্দু দেখেন, এটা কিন্তু পাম্পের ভিতরে ঢুকতেছে। 1 নাম্বার দেখছেন, 1 নাম্বার বিন্দুটা পাম্পের ভিতরে ঢুকতেছে। তার মানে পাম্পের ভিতরে কেমন লিকুইড ঢুকতেছে দেখেন তো? স্যাচুরেটেড লিকুইড। স্যাচুরেটেড, কারণ এটা স্যাচুরেশন কার্ভের উপরে আছে। তার মানে আমাদের যে পাম্পের ভিতরে যা ঢুকতেছে সেটা কিন্তু স্যাচুরেটেড লিকুইড। স্যাচুরেটেড লিকুইড। কারণ আমরা জানি দেখেন, পাম্প কিন্তু আপনার শুধুমাত্র লিকুইড পদার্থ নিয়ে কাজ করতে পারে। এটা কোনো গ্যাসিয়াস কোনো পদার্থ নিয়ে কিন্তু পাম্প কাজ করতে পারবে না। শুধুমাত্র লিকুইড নিয়ে কাজ করবে। তাহলে 1 নাম্বার পয়েন্টটা দেখেন, এটা কিন্তু স্যাচুরেটেড লিকুইড। স্যাচুরেটেড লিকুইড। এই যে এই এই পয়েন্টটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। এই পয়েন্ট থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে সব হচ্ছে স্যাচুরেটেড লিকুইড। আর এই পাশটা হচ্ছে স্যাচুরেটেড ভেপার। মানে এই কার্ভের উপরে যা আছে স্যাচুরেটেড ভেপার। এখন কথা হচ্ছে ভাই, আপনারা না বুঝতে পারেন যে স্যাচুরেটেড লিকুইড বলতে কি বোঝায়। দেখেন, মানে এই পয়েন্টের যে লিকুইড সেটা স্যাচুরেটেড লিকুইড। মানে একে যদি আরেকটু আপনি ঠান্ডা করেন বা যদি বাম দিকে চলে আসে, এটা কিন্তু মানে জমাট বাঁধবে, মানে কনডেন্স হবে, তাই না? এটা কিন্তু কনডেন্স হয়ে যাবে। আবার এইখানে দেখেন যে পয়েন্টটা আছে, এইখানকার পয়েন্টটা দেখেন, এই পয়েন্টটা হলো স্যাচুরেটেড ভেপার। এই পয়েন্টটা কি? স্যাচুরেটেড ভেপার। এই পয়েন্টটাও স্যাচুরেটেড ভেপার, বাট এই পয়েন্টটা কিন্তু আমার এখানে আসে না, এটা এই পয়েন্ট। দেখেন, তাহলে এটার উপরে থাকলে স্যাচুরেটেড ভেপার। তো স্যাচুরেটেড ভেপার মানে কি? দেখেন স্যাচুরেটেড ভেপার মানে যদি ডান দিকে যায় তাহলে এটা কিন্তু সুপারহিটেড হয়ে যাবে। বুঝছেন? সুপারহিটেড হবে। তার মানে স্যাচুরেটেডটা হচ্ছে সেটা
মানে সুপারহিটেড হওয়া হওয়া ভাব হয়ে গেছে, বুঝছেন? আর সামান্য পরিমাণ তাপ দিলেই এটা সুপারহিটেড হয়ে যাবে। আর এই যে মাঝখানে যে রিজিয়নটা দেখতে পাচ্ছেন, এইখানে আপনার লিকুইড প্লাস ভেপার থাকে। এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, সব পয়েন্টে লিকুইড প্লাস ভেপার থাকে। তাহলে আমি যেটা এখানে বোঝাতে চাচ্ছি, দেখেন আমার এই যে পাম্পের ভিতরে মানে কি ঢুকতেছে, আপনার পাম্পের ভিতরে ঢুকতেছে স্যাচুরেটেড লিকুইড, এই যে স্যাচুরেটেড লিকুইড। তারপরে এখানে 1 নাম্বার থেকে 2 নাম্বার পয়েন্টে আসলো, মানে টেম্পারেচার কিন্তু বেড়ে গেল দেখেন। এই যে টেম্পারেচার উপরের দিকে, তার মানে 1 নাম্বার পয়েন্টে পাম্পে ঢুকলো, 2 নাম্বার পয়েন্ট থেকে কিন্তু পাম্প থেকে বের হয়ে গেল দেখেন। তাহলে এটা কি পাম্প থেকে, পাম্পের ভিতরে ঢুকলো, পাম্প থেকে বের হয়ে গেল। তো পাম্পের কাজটা কি? পাম্পের ভিতরে আমরা জানি যে আইসেন্ট্রপিক কম্প্রেশন হয়। মানে আইডিয়াল কেজে, আইডিয়াল কেজে পাম্পের ভিতরে কি হয়? আইসেন্ট্রপিক কম্প্রেশন হয়। আমরা যদি প্রসেসগুলোর নাম লিখি, ধরেন 1 থেকে 2, আমরা কি বলি? আইসেন্ট্রপিক কম্প্রেশন, আইসেন্ট্রপিক কম্প্রেশন ইন এ পাম্প। দেখেন কেন আমরা এখানে আইসেন্ট্রপিক বলতেছি, কারণ এই 1 থেকে 2 যে প্রসেসটা দেখেন, 1 নাম্বার পয়েন্টে আপনার এই যে এস এর ভ্যালুটা কিন্তু ডান দিকে, 1 নাম্বার পয়েন্টে এস যতটুকু, 2 নাম্বার পয়েন্টে কিন্তু এস এর মানটা ঠিক ততটুকু। তার মানে এস এর মানটা কিন্তু কনস্ট্যান্ট। এস মানে এনট্রপি, এস হচ্ছে এনট্রপি। এনট্রপির এনট্রপির যে ভ্যালুটা সেটা কিন্তু চেঞ্জ হয় নাই দেখেন। এই পাম্পের ভিতরে ঢুকলো, ওই সময় এনট্রপি যতটুকু ছিল, পাম্প থেকে যখন বের হলো 2 নম্বর পয়েন্টে, তখনও এনট্রপি যে ততটুকুই আছে। সো পাম্পের ভিতরে এনট্রপির যে ভ্যালুটা সেটা কিন্তু আইডিয়ালি পরিবর্তন হলো না। তাই আমরা বলি এটা আইসেন্ট্রপিক কম্প্রেশন ইন এ পাম্প। যেহেতু পাম্প কি করে, কম্প্রেশন হয় এখানে, মানে ভলিউমটাকে একটু কমায় ফেলে আর কি, একটু কমায়, খুব বেশি কিন্তু না। তাহলে এটা গেলে 1 থেকে 2 নাম্বার প্রসেস। তো 2 থেকে 3 নাম্বার প্রসেসটা কি দেখেন। এখানে আছে 2 থেকে 3, এই যে ব্লক ডায়াগ্রাম বা স্কিমেটিক ডায়াগ্রাম, এটা যেটাই বলুক, এটা হলো র্যানকিন সাইকেলের ব্লক ডায়াগ্রাম বা র্যানকিন সাইকেলের স্কিমেটিক ডায়াগ্রাম। তো দেখেন 2 থেকে 3 নাম্বার প্রসেসে আছে বয়লার। এখানে বয়লার, তো বয়লারের কাজটা কি দেখেন। তাহলে এখানে আছে যে 2 থেকে 3, 2 থেকে 3, তো বয়লারের কাজ হচ্ছে স্টিম তৈরি করা, তাই না? স্টিম তৈরি করা। তো এই স্টিম তৈরি করার জন্য আমরা বাইরে থেকে কিন্তু হিট অ্যাডিশন করতেছি, দেখেন কিউ ইন, কিউ ইন। তো এই কাজটা কিন্তু আমাদের হয় কনস্ট্যান্ট প্রেসারে। বয়লার কাজ করে কনস্ট্যান্ট প্রেসারে, মানে প্রেসারটা কি থাকে, প্রেসারটা কনস্ট্যান্ট থাকে। আমরা যদি এই র্যানকিন সাইকেলের পিভি ডায়াগ্রামটা দেখি তাহলে বিষয়টা বুঝতে পারবো। এটা কাজ করে কনস্ট্যান্ট প্রেসারে। দেখেন আমি যদি এখানে পিভি ডায়াগ্রামটা দেখাই, দেখেন পিভি ডায়াগ্রাম অফ র্যানকিন সাইকেল, পিভি ডায়াগ্রাম অফ র্যানকিন সাইকেল, একটু ভালো করে খেয়াল করেন। দেখেন এখানে কিন্তু আপনার এই যে স্যাচুরেশন যে কার্ভটা, এই কার্ভটা কিন্তু এদিক দিয়ে এসে এদিক দিয়ে বেঁকে এই বরাবর চলে গেছে বাইরে দিয়ে, দেখছেন? তো এই যে 1 নম্বর পয়েন্ট পাম্পে ঢুকলো, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে পাম্প থেকে বের হলো। আপনার এই যে ডান দিকটা কিন্তু ভলিউম, মানে স্পেসিফিক ভলিউম, আর এটা হলো পিটা প্রেসার। তো দেখেন 1 থেকে যখন 2 নাম্বার পয়েন্টে গেছে, মানে যখন পাম্প থেকে বের হইছে, তখন কিন্তু প্রেসারের ভ্যালুটা আমার বৃদ্ধি পেয়েছে। এখানে দেখছিলাম যখন পাম্প থেকে বের হইছে, তখন কিন্তু টেম্পারেচারের ভ্যালুটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তার মানে টেম্পারেচারও বাড়ছে, আপনার প্রেসারও কিন্তু হচ্ছে বৃদ্ধি পাইছে। বাট এইখানে আমরা দেখলাম যে এনট্রপির ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট, এনট্রপির ভ্যালুটা কনস্ট্যান্ট। এবার ভলিউমটা দেখেন তো, 1 থেকে 2 নাম্বার পয়েন্ট মানে পাম্প থেকে বের হইছে। তো পাম্প থেকে বের হইলে ভলিউমটা এখানে কি হয়, স্লাইটলি ডিক্রিজ হয়ে যায়, সামান্য পরিমাণে কমে গেছে দেখেন। এইখানে একটু বেশি আছে ভলিউমটা, এই যে এতটুকু, এখানে সামান্য পরিমাণে কম আছে, ভলিউমটা সামান্য পরিমাণে কমে যাবে, মানে কম্প্রেশন হবে আর কি। এই যে এখানে আইসেন্ট্রপিক কম্প্রেশন, কম্প্রেশন মানে তো ভলিউম কমে যাওয়া। তাহলে আইসেন্ট্রপিক মানে কি, এই যে এস এর ভ্যালুটা পরিবর্তন না হওয়া, এটা হলো আইসেন্ট্রপিক কম্প্রেশন ইন এ পাম্প। এরপরে আমরা দেখলাম যে 2 থেকে 3 বয়লার। তো বয়লার কি কাজ, বয়লার কিভাবে কাজ করে যদি পিভি ডায়াগ্রামটা দেখি, দেখেন 2 নাম্বার পয়েন্ট বয়লারে ঢুকলো, 3 নাম্বার পয়েন্ট বয়লার থেকে বের হলো। তো দেখেন এখানে কিন্তু প্রেসারের ভ্যালুটা সেম, কারণ প্রেসার উপরের দিকে। তাহলে এখান থেকে উপরের দিকে 2 নাম্বার পয়েন্ট যতটুকু, 3 নাম্বার পয়েন্টও ততটুকু। তার মানে প্রেসার কিন্তু পরিবর্তন হচ্ছে না, তার মানে কনস্ট্যান্ট প্রেসার। আবার এখানে হিট অ্যাডিশন করা হচ্ছে, তাই আমরা লিখব কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন,
হিট অ্যাডিশন ইন আ বয়লার। দেখেন ভাই, বুঝেছেন কিনা এটা? কেন কনস্ট্যান্ট প্রেসার হলো? কারণ এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রেসার পরিবর্তন হয় নাই, এখানে প্রেসারটা কিন্তু পরিবর্তন হয় নাই, বুঝছেন? এভাবে চলে গেছে। তাহলে 2 থেকে 3 গেল। বুঝছি ভাই। হ্যাঁ, তারপর 3 নম্বর পয়েন্টটা দেখেন, এটা কিন্তু টারবাইনে ঢুকতেছে। 3 নম্বর পয়েন্টটা টারবাইনে ঢুকবে, আর 4 নম্বর পয়েন্টটা টারবাইন থেকে বের হবে। তাহলে 3 থেকে 4 নাম্বার যে প্রসেস, এটার নাম কি হয় দেখেন। যদি টিএস ডায়াগ্রামটা খেয়াল করেন, এখানে দেখতে পাচ্ছেন, দেখেন যখন হলো আপনার বয়লার থেকে বের হইছে, তখন এটা একদম ফাইনাল পর্যায়ে কিন্তু সুপার হিট হয়ে গেছে। এখানে সুপার হিটার ব্যবহার করা হয়েছে। তো এখানে 3 নম্বর পয়েন্টটা কিন্তু সুপার হিটেড। সুপার হিটেড মানে 100 ডিগ্রি সেলসিয়াস না, আরো বেশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। তো এখানে আমাদের সুপার হিটেড অবস্থা আছে 3 নাম্বার। তাহলে এইটাই কিন্তু আমার কি টারবাইনের ভিতরে ঢুকবে, ঢুকে টারবাইনের ব্লেডগুলোকে ঘুরাবে, মানে ব্লেডগুলোকে আঘাত করে শ্যাফটকে ঘুরাবে, আর শ্যাফটকে ঘুরালেই তো আমার বিদ্যুৎ তৈরি হবে। জেনারেটরের সাথে কাপলিং করা থাকবে, মানে সংযুক্ত করা থাকবে, এইভাবে আমাদের বিদ্যুৎ তৈরি হবে। তো এই যে 3 নাম্বার পয়েন্টটা টারবাইনে ঢুকলো, 4 নাম্বার পয়েন্টটা বের হলো দেখেন। তাহলে টারবাইনের ভিতরে ঢুকতেছে সুপার হিটেড অবস্থায়, বের হচ্ছে আপনার লিকুইড প্লাস ভেপার অবস্থায়। এটা কিন্তু স্যাচুরেশন কার্ভের উপরে হবে না, লিকুইডও থাকবে ভেপারও থাকবে, কিন্তু ঢুকবে হচ্ছে সুপার হিটেড অবস্থায়, সুপার হিটেড। বের হবে লিকুইড প্লাস ভেপার অবস্থায় 3 থেকে 4। তার মানে এখানে একটু খেয়াল করেন ভালো করে, এখানে কিন্তু টেম্পারেচারটা ফল করতেছে দেখেন, টেম্পারেচার অনেক কমে যাচ্ছে, টেম্পারেচার অনেক কমে যাচ্ছে, কিন্তু এস এর ভ্যালুটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, মানে আইডিয়াল কেসে। এটা তো হচ্ছে, এটা কিন্তু র্যানকিন সাইকেলের আইডিয়াল টিএস ডায়াগ্রাম, মানে অ্যাকচুয়ালটা না। এই সাইকেল কিন্তু পাওয়ার প্ল্যান্টে কাজ করবে না ভাই, আপনার পাওয়ার প্ল্যান্টে কাজ করবে অ্যাকচুয়াল সাইকেলটা, অ্যাকচুয়াল টিএস ডায়াগ্রাম। তো এটা হলো আইডিয়াল, আগে আমরা আইডিয়ালটা দেখি পরে অ্যাকচুয়ালটা দেখব। তো 3 থেকে 4 এটা হলো টারবাইন থেকে বের হলো। তো এইখানে যদি পিভি ডায়াগ্রামটা দেখেন, তো 3 থেকে 4 দেখেন কি হচ্ছে। 3 থেকে 4 যখন আসতেছে, আর প্রেসার কিন্তু উপরের দিকে, বাট 3 থেকে 4 আসতেছে নিচের দিকে, তার মানে এখানে কিন্তু প্রেসারটাও কমে যাচ্ছে। তার মানে টারবাইনের ভিতরে দেখেন আপনার কি হলো, আপনার টেম্পারেচারও কমে গেল, আবার এই যেখানে প্রেসারটাও কিন্তু হ্রাস পেল, কিন্তু ভলিউমটা কিন্তু বৃদ্ধি পেয়েছে ভাই দেখেন। 3 নম্বর পয়েন্টে ভলিউমটা তো ডান দিকে, তাহলে এই যে এখানে 3 নম্বর পয়েন্ট যতটুকু, 4 নম্বর পয়েন্ট কিন্তু আরো বেশি দূরে আছে দেখেন, এইটুক নাই, এর সাথে বেশি দূরে আছে। তার মানে এখানে ভলিউমটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, ভলিউমটা বৃদ্ধি পেয়েছে কিসে, টারবাইনে। তার মানে আপনার টারবাইনে ভলিউম বৃদ্ধি পেয়েছে, দ্যাট মিন্স এক্সপানশন হয়েছে। আর যদি আমরা মানে পাম্পের কথা বলি, তাহলে পাম্পে কিন্তু কম্প্রেশন হয়েছিল, ভলিউমটা হ্রাস পেয়েছিল কিছুটা, আর টারবাইনে ভলিউমটা কিছুটা বৃদ্ধি পাচ্ছে। এই জন্য আমরা বলি, দেখেন যেহেতু এখানে এস এর ভ্যালুটা চেঞ্জ হয় নাই, তার মানে আইসেন্ট্রপিক প্রসেস। তাহলে আইসেন্ট্রপিক, এটা ছিল কম্প্রেশন, এটা ভলিউম বৃদ্ধি পাচ্ছে, তার মানে এক্সপানশন। দেখেন তাহলে আইসেন্ট্রপিক এক্সপানশন, তাহলে আইসেন্ট্রপিক এক্সপানশন ইন এ টারবাইন, তাহলে আইসেন্ট্রপিক এক্সপানশন ইন এ টারবাইন। দেখেন তাহলে আইসেন্ট্রপিক এক্সপানশন ইন এ টারবাইন এটা হলো। তাহলে এখানে বলেন তো আইসেন্ট্রপিকটা আমরা কেন লিখতে পারতেছি? এস এর মানে কনস্ট্যান্ট। হ্যাঁ, এখানে এস এর মান কনস্ট্যান্ট, এই কারণে আমরা লিখতে পারতেছি এটা আইসেন্ট্রপিক প্রসেস। আর এক্সপানশনটা কেন লিখতে পারতেছি ভাই? এক্সপানশন, ভলিউম বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, ভলিউম বাড়ছে। তাহলে আপনার টারবাইনের ভিতরে এই দুইটা জিনিস হচ্ছে, আইসেন্ট্রপিকও হচ্ছে এক্সপানশনও হচ্ছে, আইসেন্ট্রপিক এক্সপানশন ইন এ টারবাইন। এখন এই যে সাইড থেকে ভাই এক, হিট তো হচ্ছে, রিজেকশন হচ্ছে, এই ক্ষেত্রে কি করবে এটা? এটা তো 4 থেকে 1 না, না কোনটাই বলতেছেন? হিট রিজেকশন হচ্ছে না তো, এখানে তো হচ্ছে না, এটা টেম্পারেচার ও কমে যাচ্ছে, হ্যাঁ, হিট রিজেকশন হচ্ছে না। 4 থেকে 1 হচ্ছে এটা, হ্যাঁ বুঝতে হ্যাঁ হ্যাঁ, পারছি। দেখেন তাহলে 4 থেকে যে 1, দেখেন 4 থেকে 1 আপনার আছে কন্ডেন্সার। তো কন্ডেন্সারের কাজই তো হিটকে রিজেকশন করে দেওয়া। এই যে এক্সস্ট যে হ্যাঁ গ্যাসটা বের হচ্ছে, এক্সস্ট গ্যাস, এক্সস্ট যেটা বের হইলো আপনার টারবাইন থেকে, এর ভিতরে কি লিকুইড প্লাস ভেপার আছে না? লিকুইড প্লাস হুম, ভেপার আছে। তো লিকুইড প্লাস ভেপার যদি থাকে, আপনার এই যে পাম্প, এই পাম্প কি ভেপার নিয়ে কাজ করতে পারবে? পাম্প তো ভেপার না নিয়ে কাজ শুধু করতে লিকুইড। পারবে না, পাম্প শুধু লিকুইড নিয়ে কাজ করে। এই জন্য আমাদের এখানে একটা কন্ডেন্সার ব্যবহার করা হয়। তো কন্ডেন্সার কি করে?
কনডেন্সার সেই যে ভেপারটা আছে সেই ভেপারকে লিকুইড বানায় ফেলে, মানে কনডেন্স করে ফেলে, কারণ সে হিটটাকে বাইরে ছেড়ে দিচ্ছে। তাহলে এখানে টোটালটাই আমাদের কি দেখেন 4 থেকে 1, এই যে 4 থেকে 1 এই পয়েন্টটা কিন্তু আপনার কি লিকুইড প্লাস ভেপার। তাহলে এই পয়েন্টে পাম্প দিলে কি পাম্প কাজ করবে? পাম্প ড্যামেজ হয়ে যাবে, না। কারণ পাম্প তো আপনার লিকুইড ছাড়া কাজ করতে পারবে না। তাহলে এটাকে কি করা হচ্ছে 4 থেকে 1 এ নিয়ে আসা হচ্ছে। দেখেন কন্ডেন্সারের মাধ্যমে 4 থেকে 1 এ আনা হলো স্যাচুরেটেড লিকুইড অবস্থায়। তো এর ভিতরে আর কোনো ভেপার নাই, স্যাচুরেটেড লিকুইডের ভিতরে আর কোনো ভেপার নাই। এইটা আবার পাম্পের ভিতরে ঢুকে যাচ্ছে যে 4 থেকে 1 এ। তো এখানে এই যে কন্ডেন্সারে কি হলো তাহলে দেখেন, এটা কিন্তু আপনার টেম্পারেচার কিন্তু হ্রাস পেল না। দেখেন এখানে কিন্তু টেম্পারেচার কিন্তু হ্রাস পাচ্ছে না। আবার প্রেসারটা দেখেন, আমার প্রেসারটাও কিন্তু হ্রাস পাচ্ছে না 4 থেকে 1, মানে প্রেসারটা কি আছে কনস্ট্যান্ট আছে। এই কারণে আমরা এটা বলি যে কনস্ট্যান্ট প্রেসার। যদিও এখানে টি টি কনস্ট্যান্ট, এখানে টি দিয়ে প্রসেসর নামকরণ করা হয় না, এখানে নামকরণ করা হয় এই প্রেসারেরটা দিয়ে, মানে কনস্ট্যান্ট প্রেসার হিট রিজেকশন, কনস্ট্যান্ট প্রেসার হিট রিজেকশন। হ্যাঁ, তাহলে কনস্ট্যান্ট প্রেসারে কি হচ্ছে, কনস্ট্যান্ট প্রেসারে হিট রিজেকশন হচ্ছে। আর এখানে কি ছিল কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন ইন এ বয়লার, তাহলে এটা হবে কনস্ট্যান্ট প্রেসার হিট রিজেকশন ইন এ কন্ডেন্সার। ভাই তাহলে সবাই বলেন এই নামকরণটা বুঝেছেন কিনা? কনস্ট্যান্ট প্রেসার হিট হ্যাঁ রিজেকশন ইন আ কন্ডেন্সার। হ্যাঁ বুঝছি ভাই। হ্যাঁ, কন্ডেন্সার আপনার সবসময় এই কনস্ট্যান্ট প্রেসারে কাজ করবে, মানে প্রেসার কমবেও না প্রেসার বাড়বেও না। তাহলে কনস্ট্যান্ট প্রেসারে হিট রিজেকশন করবে কন্ডেন্সার, মানে কন্ডেন্সারের মধ্য দিয়ে, বুঝছেন? এবার তাহলে আমরা চারটা নামকরণ করলাম। আচ্ছা তাহলে এই যে টিএস ডায়াগ্রাম, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা লাগবে কিন্তু ভাই। দেখেন 1 থেকে 2 ছিল আমাদের একটা প্রসেস, 2 থেকে 3, 3 থেকে 4, এই 4 নাম্বার পয়েন্টটা লিকুইড প্লাস ভেপারে আছে, এটা কিন্তু স্যাচুরেশন কার্ভের উপরে নাই। তাহলে এটা কিন্তু অঙ্কন করার সময় কিন্তু সাবধান, 4 থেকে 1 এ আসবো, এটা আবার পাম্পের ভিতরে ঢুকে পড়বে। যদি এখানে পিভির যে ডায়াগ্রামটা দেখেন, 1 থেকে 2 ছিল পাম্প, পাম্পের মাধ্যমে আমার ভলিউমটা কিছুটা হ্রাস পাচ্ছে, অন্যদিকে টারবাইনের মাধ্যমে ভলিউম কিছুটা কি পাচ্ছে, ভলিউম কিছুটা আপনার বৃদ্ধি পাচ্ছে। আবার এখানে যদি খেয়াল করেন বয়লারে কিন্তু ভলিউম বাড়তেছে, ঠান্ডা ভাই। ভাই আছেন? হ্যাঁ ভাই, আছি তো। হ্যাঁ, তাহলে এখানে দেখেন এই যে আপনার যে বয়লার তো 2 এ ঢুকলো 3 এ বের হলো, তাহলে ভলিউম বৃদ্ধি পেয়েছে, কিন্তু প্রেসার কিন্তু কনস্ট্যান্ট। হুম, আবার 4 থেকে 1 এ দেখেন ভলিউম হ্রাস পেয়েছে আপনার কনডেন্সারে। ওই যে ভেপারের, মানে ভেপারের যে ভলিউমটা আপনার দেখেন, মানে ভেপারের ভলিউম বেশি হয় না গ্যাসীয় অবস্থায়, সেটা লিকুইড হয়ে যাচ্ছে, তাহলে ভলিউম তো হ্রাস পাবেই। আবার আপনার বয়লারে তো এই পয়েন্টটা তো লিকুইড অবস্থায় আছে, লিকুইড, তাহলে লিকুইডের আয়তন কম থাকে, এটা তো ভেপার আয়তন বেশি থাকে, তাহলে আয়তন এখানে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা ছিল পিভি ডায়াগ্রাম। যদি এইচএস ডায়াগ্রামটা দেখেন, এই সাইডে আছে এইচএস ডায়াগ্রাম, আপনার র্যানকিন সাইকেলের এইচএস ডায়াগ্রাম, এগুলো দেখছেন কিনা এর আগে? না, এটা তো দেখা হয়নি এর আগে। আচ্ছা দেখেন তাহলে আমাদের এই যে র্যানকিন সাইকেল, এই র্যানকিন সাইকেলের যে টিএইচ ডায়াগ্রাম এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো আমাদের মনে রাখা লাগবে। পিভি ডায়াগ্রাম মানে আহ, আপনার কিসের মাধ্যমে প্রেসার কেমন হচ্ছে, ভলিউম কেমন হচ্ছে, এই জিনিসটা কোথায় চেঞ্জ হচ্ছে, বাড়তেছে কমতেছে, এটা আমরা বুঝতে পারি এখান থেকে। তারপরে এইচএস ডায়াগ্রাম দেখেন, এইচ মানে হলো এনথালপি, এন্ট্রপি এস, এইচএস ডায়াগ্রাম। তো 1 থেকে 2 কি ছিল ভাই, পাম্প ছিল না? হ্যাঁ। 1 থেকে 2 ছিল হচ্ছে পাম্প। তো পাম্পের ভিতরে এই যে আপনার এস এর ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট এখানে, ঠিক না? মানে আইডিয়াল কেসে কনস্ট্যান্ট 1 থেকে 2, তাহলে এস এর ভ্যালুটা কনস্ট্যান্ট থাকলো। 2 থেকে 3 দেখেন
উপরের দিকে আপনার হলো এনথালপি। তাহলে 2 থেকে 3 আপনার ছিল কি? বয়লার ছিল না? তাহলে বয়লারে যখন হুম, ঢুকতেছে আর যখন বের হচ্ছে তখন এনথালপির মানটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে কিছুটা দেখেন। 2 নম্বর পয়েন্টে আছে, 3 নম্বর পয়েন্টটা উপরে আছে। তার মানে এনথালপি বৃদ্ধি পেয়েছে। আবার এন্ট্রপিও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এন্ট্রপিও কারণ 2 থেকে 3 নম্বরটা ডানে আছে, কারণ ডান দিকে গেলে এন্ট্রপি বাড়তেছে। তার মানে আপনার বয়লারের ভিতরে কিন্তু এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে এবং এনথালপির পরিমাণও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কিন্তু পাম্পে কিন্তু এন্ট্রপি আপনার কি ছিল? কনস্ট্যান্ট ছিল, এনথালপির মানটা বৃদ্ধি পাইছে। এখন টারবাইনে আসেন। তো টারবাইনে তো কাজ করতেছে, শক্তি তো আমাদের কমে যাবেই। তো 3 থেকে 4 নাম্বার পয়েন্টে আপনার এনথালপির মানটা কিন্তু হ্রাস পাচ্ছে। কিন্তু এন্ট্রপির ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট থাকতেছে। এটা আমরা জানি, তাই না? যে আইডিয়াল কেসে পাম্পের ভিতরে আর হচ্ছে টারবাইনের ভিতরে এস এর মানটা কি থাকে? কনস্ট্যান্ট থাকে। এস এর মানটা চেঞ্জ হবে না দেখেন। 3 নাম্বার পয়েন্টে যতটুকু 4 নাম্বার পয়েন্টেও ততটুকু। ঠিক না? তারপরে যখন 4 নাম্বার থেকে 1 নাম্বার পয়েন্টে আসবে এবং এই যে 4 নাম্বার পয়েন্টটা লিকুইড প্লাস ভেপার স্টেটে থাকবে এবং 4 থেকে 1 নাম্বার পয়েন্টে যখন আসবে তখন এন্ট্রপির মানটা কিন্তু কমে যাবে ভাই। দেখেন কমে গেছে। এন্ট্রপিটা কমে গেল এবং এনথালপির ভ্যালু কিন্তু কমে গেল। এটা কনডেন্সার। তাহলে কনডেন্সারে আপনার এন্ট্রপির ভ্যালুটা কমে যাচ্ছে। এটা একটু খেয়াল রাখবেন তাহলে। কারণ এই 3টা ডায়াগ্রাম আমরা শিখলাম এবং এই 3টা ডায়াগ্রাম হচ্ছে র্যানকিন সাইকেলের ডায়াগ্রাম। ভাই তাহলে এই পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? 4টা প্রসেসের নাম খেয়াল থাকবে কিনা? ভাই আসলে ওই আগেরটাই জানতো ভাই একটু ওই হ্যাঁ, আগে যেটা বললেন লাস্ট চার চার থেকে একটা যেটা নামকরণ করছেন। হ্যাঁ, 4 থেকে 1 দেখেন। এই 4 থেকে 1 কি কনস্ট্যান্ট বলেন? প্রেসার কনস্ট্যান্ট না কনডেন্সার? তাহলে কনস্ট্যান্ট প্রেসার হিট রিজেকশন ইন এ রিজেকশন কন্ডেন্সার। কনডেন্সার। আচ্ছা এখানে তো যে ভলিউমটাও মনে হয় কমতেছে ভাই, আমরা ভলিউমটা কি যদি হচ্ছে পিভি দেখেন। ডায়াগ্রামে দেখি। হ্যাঁ, এটা তো মানে ভলিউম তো কমবেই। ভলিউম কমবে তাহলে কোন। এক্ষেত্রে এক্স এক্স ই কম্প্রেশন তো হলো মনে হয়, ও তাহলে এগুলোর কোনো কিছু আসবে না। না, এগুলো আসে না, সাধারণত বইতে লেখা থাকে না। কনস্ট্যান্ট প্রেসার হিট রিজেকশন ইন এ কন্ডেন্সার একসাথে এত বড় নাম নাই, বুঝছেন? কিন্তু কম্প্রেশনই হচ্ছে, যেহেতু ভলিউম হ্রাস পাচ্ছে হুম কম্প্রেশন। আর এর বোঝাই তো যায়, এখান থেকে আপনার স্টিম বের হচ্ছে না, মানে ভেপার আছে। হুম হুম সেই ভেপারটাকে আমরা কি করতেছি? কনডেন্স করতেছি, মানে লিকুইড করে পাম্পে পাঠাচ্ছি, কারণ পাম্প তো আপনার লিকুইড ছাড়া কাজ করতে পারবে না। ভেপার থাকলে তো পাম্প চলবে না। হুম, পাম্পে শব্দ হবে, পাম্পে ক্যাভিটেশন হবে, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে পাম্পে। তাহলে মোটামুটি তো বুঝেছেন, তাই হুম, না? এবার একটা জিনিস ভাই খুবই হ্যাঁ গুরুত্বপূর্ণ, এই জিনিসটা একটু খেয়াল করেন। দেখেন বলছে আইডিয়াল র্যানকিন সাইকেল ভার্সেস অ্যাকচুয়াল র্যানকিন সাইকেল। আইডিয়াল র্যানকিন সাইকেল ভার্সেস অ্যাকচুয়াল র্যানকিন সাইকেল। তো পাওয়ার প্ল্যান্টে মূলত অ্যাকচুয়াল পাম্প, দেখেন পাওয়ার প্ল্যান্টে মূলত অ্যাকচুয়াল র্যানকিন সাইকেল, অ্যাকচুয়াল র্যানকিন সাইকেল ব্যবহার করা হয় মূলত, বুঝছেন? পাওয়ার প্ল্যান্টে, মানে পাওয়ার প্ল্যান্ট তো আর আইডিয়াল ব্যবহার করে না। মানে আমাদের পাওয়ার প্ল্যান্টে আছে অ্যাকচুয়াল র্যানকিন সাইকেল। তো পাম্প অ্যান্ড টারবাইন দেখেন আইসেন্ট্রপিক কম্প্রেশন হয় না। মানে পাম্প এবং কি টারবাইনে আইসেন্ট্রপিক কম্প্রেশন হয় না। এগুলোতে এন্ট্রপির মান বৃদ্ধি পায়, বুঝছেন? মানে যেটা হচ্ছে অ্যাকচুয়াল র্যানকিন সাইকেল। দেখেন আমরা হচ্ছে এতক্ষণ শিখলাম আইডিয়াল র্যানকিন সাইকেল। এই যে আইডিয়াল র্যানকিন সাইকেলের টিএস ডায়াগ্রাম আমরা শিখলাম, আইডিয়াল র্যানকিন সাইকেলের পিভি ডায়াগ্রাম শিখলাম, আইডিয়াল র্যানকিন সাইকেলের এইচএস ডায়াগ্রাম শিখলাম। এখন আমি বলতেছি অ্যাকচুয়াল র্যানকিন সাইকেলের কথা, যে অ্যাকচুয়াল র্যানকিন সাইকেলে পাওয়ার প্ল্যান্টগুলো মূলত কাজ করে বা পাওয়ার প্ল্যান্টগুলোতে মূলত ব্যবহৃত হয়। তো এই অ্যাকচুয়াল র্যানকিন সাইকেলটা কি জিনিস ভাই? অ্যাকচুয়াল র্যানকিন সাইকেলটা হচ্ছে, দেখেন অ্যাকচুয়াল র্যানকিন সাইকেলের সাথে আইডিয়াল র্যানকিন সাইকেলের একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে মানে আইডিয়ালি আমরা দেখলাম পাম্প এবং টারবাইনের মধ্যে, দেখেন পাম্প আর টারবাইন মানে 1 থেকে 2 আর 3 থেকে 4, এই দুটো টারবাইন, এই দুটো ডিভাইসের ভিতরে আইসেন্ট্রপিক কম্প্রেশন কিন্তু হয় আমরা দেখলাম, তাই না? আইসেন্ট্রপিক কম্প্রেশন হচ্ছে 1 থেকে 2, দেখেন এই যে 1 থেকে 2 এস এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, আবার 3 থেকে 4 এখানেও আমার এস এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না। বাট অ্যাকচুয়াল র্যানকিন সাইকেলে এই আইসেন্ট্রপিক কম্প্রেশনটা হয়ই না, আইসেন্ট্রপিক কম্প্রেশনটা হয় না। আইসেন্ট্রপিক কম্প্রেশন, আইসেন্ট্রপিক মানিত হলো আপনার এন্ট্রপি ভ্যালুটা কনস্ট্যান্ট। এর কারণগুলো হচ্ছে এগুলোতে হুম, এন্ট্রপির মান বৃদ্ধি পায়। এই যে আপনার পাম্পেও আসলে অ্যাকচুয়ালি এন্ট্রপির মান বাড়ে, আবার টারবাইনেও আপনার অ্যাকচুয়ালি এন্ট্রপির ভ্যালুটা বৃদ্ধি পায়, বুঝছেন? এবং এই প্রশ্নটা আমাকে নিউক্লিয়ার ভাইভাতে ধরছিল, বুঝছেন? যে পাম্পে আর টারবাইনে
অ্যাকচুয়ালি এন্ট্রপি বাড়ে না কমে, বুঝছেন, বলছিলাম যে বাড়ে। আচ্ছা আচ্ছা, তাহলে বৃদ্ধি পায়। এখন এই ফিগারটা একটু খেয়াল করেন, দেখেন আইডিয়াল র্যাঙ্কিং সাইকেল ভার্সেস অ্যাকচুয়াল র্যাঙ্কিং সাইকেল। এই যে টি আগের মতোই। তো এই যে 1 থেকে 2, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 1, যেটা এই যে কালি করা, এটা হলো আমাদের আইডিয়াল র্যাঙ্কিং সাইকেল, মানে আদর্শ র্যাঙ্কিং সাইকেলের টেজ ডায়াগ্রাম। আর যেটা ডট ডট করে দেওয়া আছে দেখেন, এই যেটা কিন্তু ডান দিকে চলে গেছে, 1 2 প্রাইম 3 প্রাইম 4 প্রাইম 1, এটা হলো আমাদের অ্যাকচুয়াল র্যাঙ্কিং সাইকেল। তো অ্যাকচুয়াল র্যাঙ্কিং সাইকেলটা কিন্তু আপনার এই যে সোজা ওঠে না, দেখেন সোজা ওঠে না, এখানে এস এর মানটা বৃদ্ধি পাচ্ছে, দেখেন এটা কিন্তু ডান দিকে চলে গেছে, এস এর ভ্যালুটা তো ডান দিকে, তাহলে 1 নম্বর পয়েন্টে যতটুকু আছে 2 নম্বর পয়েন্টে কিন্তু বেশি আছে, দেখেন মানে অ্যাকচুয়াল সাইকেলে কিন্তু আমার এন্ট্রপির মানটা কিন্তু বৃদ্ধি পাইছে, তাই না ভাই? বুঝতে পেরেছেন? এটা দেখেন সোজা ছিল এইটা, বাট এটা ডান দিকে চলে গেছে 2 নম্বর পয়েন্টটা, তার মানে এন্ট্রপির মানটা কিন্তু কিছুটা বাড়ছে। হ্যাঁ তারপরে এটা ডট ডট হয়ে এভাবে আসলো, আসার পরে এটা ছিল আমাদের আইডিয়ালের 3 নম্বর পয়েন্ট, বাট অ্যাকচুয়ালের 3 নম্বর পয়েন্ট হলো এইটা, এইটা মানে আরো একটু মানে ডান দিকে চলে গেছে আর কি, বুঝছেন? ডান দিকে একটু চলে গেছে। তারপরে এই যে 3 প্রাইম, এটা ছিল কিন্তু আপনার বয়লারে, তাই না? এই যে 2 প্রাইমে বয়লারে ঢুকলো, 3 প্রাইমে বয়লার থেকে বের হলো, 3 প্রাইমে বয়লার থেকে বের হলো। তো এখানে এন্ট্রপির মানটা একটু বেশি হয় আর কি, এন্ট্রপির মানটা অ্যাকচুয়ালি, এন্ট্রপির মানটা এখানে দেখাচ্ছে এই পর্যন্ত, এই যে এইটুকু, বাট অ্যাকচুয়ালি একটু বেশি হয় আপনার ইয়ার ভিতরে, বয়লারের ভিতরে। তো তারপরে যখন এই যে বয়লার থেকে টারবাইনে এসে বের হবে, টারবাইন থেকে 3 প্রাইম 4 প্রাইম, এখানে দেখেন এটা কিন্তু ডান দিকে চলে গেছে, এটা কিন্তু এই যে আপনার এই 3 থেকে 4 এটা কিন্তু সোজা নেমেছে এখানে, বাট অ্যাকচুয়াল যে র্যাঙ্কিং সাইকেলের টেজ ডায়াগ্রাম, সেটা এই যে ডান দিকে চলে এসেছে। তার মানে এখানেও এন্ট্রপির মান কিছুটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আপনার পাম্পেও বাড়বে, আপনার টারবাইনেও বাড়বে। তারপরে এই টারবাইন থেকে এই যে ডট ডট এরকম হয়ে 1 নম্বর পয়েন্টে আবার স্যাচুরেটেড পয়েন্টে চলে আসবে যখন কনডেন্সার থেকে বের হবে। তাহলে এইটা একটা, এইটা আপনার যে ডট ডট, এটা হলো অ্যাকচুয়াল র্যাঙ্কিং সাইকেল, আর যেটা যে এরকম ব্রড লাইন দেয়া আছে, এটা হলো আপনার আইডিয়াল র্যাঙ্কিং সাইকেল। তো অবশ্যই এগুলো আপনার খেয়াল রাখা লাগবে আপনাদের। আচ্ছা তাহলে দেখেন, এখানে যে আমি যে বিষয়টা বলছি, যে পাওয়ার প্ল্যান্টে মূলত অ্যাকচুয়াল র্যাঙ্কিং সাইকেল থাকে, তাহলে পাম্প এবং টারবাইনে আইসেন্ট্রপিক কম্প্রেশন হয় না। হয় না, হবে কেন? কারণ আমার তো এখানে এন্ট্রপির মানটা কনস্ট্যান্ট থাকতেছে না। পাম্পে আমার এন্ট্রপির মানটা কিন্তু অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট থাকতেছে না, বৃদ্ধি পাচ্ছে কিছুটা। আবার হুম টারবাইনেও আপনার কিছুটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এন্ট্রপির মানই যদি কনস্ট্যান্ট না থাকে, এটা কেন আইসেন্ট্রপিক হবে? আইসেন্ট্রপিক হবেই না। অ্যাকচুয়াল র্যাঙ্কিং সাইকেলে পাম্প এবং টারবাইনে আইসেন্ট্রপিক কম্প্রেশন হয় না। এগুলো তো এন্ট্রপির মান বৃদ্ধি পায়। তাহলে এই র্যাঙ্কিং সাইকেল সম্বন্ধে যা বললাম এতটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ ভাই হচ্ছে। ঠিক আছে ভাই, তাহলে এক্ষেত্রে যদি নাম ভাই এই যে অ্যাকচুয়ালটার ক্ষেত্রে যদি নামকরণ করতে পারে তাহলে কি আইসেন্ট্রপিকটা বাদ দিয়ে লিখবো না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, অ্যাকচুয়ালটা নামকরণ যদি করতে বলে, আপনার অ্যাকচুয়ালে তো আপনার ইয়ে হবে না, আইসেন্ট্রপিক তো হবেই না। তাহলে কি হবে দেখেন, 1 থেকে 2, 1 থেকে 2, এখানে আপনার তাহলে এটা সাধারণত মনে হয় দিবে না। এরপরও যদি দেয়, আইসেন্ট্রপিক তো হবে না, কি হবে আপনার এখানে দেখেন তো, 1 থেকে 2তে মানে ভলিউমটা তো মানে কম্প্রেশন হচ্ছে কিছুটা, তাই না? সো অবশ্যই কম্প্রেশন, মানে আইসেন্ট্রপিক হবে না। এটা কি বলবো তাহলে, কম্প্রেশন প্রসেস, আইসেন্ট্রপিক কম্প্রেশন ইন এ পাম্প, আমরা বলবো যে কি কম্প্রেশন ইন এ পাম্প, কম্প্রেশন ইন এ পাম্প বলতে হবে অবশ্যই, আইসেন্ট্রপিক বলাই যাবে না, বুঝছেন? অন্য যাই বলেন আপনি, আইসেন্ট্রপিক বলা যাবে না, কারণ আইসেন্ট্রপিক তো হচ্ছেই না, খেয়াল রাখা লাগবে। উম, ঠিক আছে ভাই। ঠিক আছে, তাহলে পরেরটা দেখেন। এরপরে হচ্ছে, এখন আমরা আমরা তো করলাম এটা সিম্পল র্যাঙ্কিং সাইকেল, দেখেন তাহলে সিম্পল র্যাঙ্কিং সাইকেলের স্কিমেটিক ডায়াগ্রাম বা ব্লক ডায়াগ্রাম, তার টিএস ডায়াগ্রাম, তার এই যে পিভি ডায়াগ্রাম, মানে সিম্পল র্যাঙ্কিং সাইকেলের ওই পাশে আছে এইচএস ডায়াগ্রাম। এখানে আমরা এই যে অ্যাকচুয়াল র্যাঙ্কিং সাইকেল আর আইডিয়াল র্যাঙ্কিং সাইকেলের মধ্যে তুলনা করলাম। এখন আমাদের এই সিম্পল র্যাঙ্কিং সাইকেলটার এফিসিয়েন্সি বাড়ানো লাগবে।
এই সিম্পল র্যানকিন সাইকেলের এফিসিয়েন্সি বৃদ্ধি করতে হবে। সেই ক্ষেত্রে আমি কয়েকটা কাজ করতে পারি। তো একটা কাজ হলো আমি র্যানকিন সাইকেলটাকে রিহিট করতে পারি। রিহিট। তো রিহিট জিনিসটা কি দেখেন, আমি যদি রিহিট করি তাহলে আমার যে কাজগুলা হয়, এই যে আমার টারবাইন থেকে যে স্টিমটা বের হয় এটাকে বলি এক্সস্ট সিস্টেম। তাহলে এক্সস্ট স্টিমের কোয়ালিটিটা বাড়ে, কোয়ালিটিটা ভালো হয় যদি আমি রিহিট করি। তো রিহিট কি সেটা আমি বলতেছি, দেখেন এটাকে বলে নেই। তো সিম্পল র্যানকিন সাইকেলে কি হয় দেখেন, সিম্পল র্যানকিন সাইকেলে কি হয়, এক্সপানশনের পরে, ভাই এক্সপানশন হয় কোথায় বলেন তো? র্যানকিন সাইকেলে এক্সপানশন কোথায় হয়? আশিস ভাই আপনি কি পড়া বুঝতেছেন? 3 থেকে 4, 3 থেকে 4 ভাই। হ্যাঁ 3 থেকে 4 মানে টারবাইনে হয় তাই না? তাহলে দেখেন জি ভাই। সিম্পল র্যানকিন সাইকেল এক্সপানশনের পরে মানে টারবাইনের পরে স্টিমটা কিসে যায়? কন্ডেন্সারে যায়। দেখেন মানে সিম্পল র্যানকিন সাইকেলে আপনার এই যে এক্সপানশন যখন হয় তখন এটা যে কন্ডেন্সারে চলে আসলো, কন্ডেন্সারে ঢুকে পড়লো। তাহলে সিম্পল র্যানকিন সাইকেলে এক্সপানশনের পরে স্টিম কন্ডেন্সারে যায়, কন্ডেন্সারে যায় কন্ডেন্স হওয়ার জন্য। কন্ডেন্সারে কেন যায়? কন্ডেন্স হওয়ার জন্য, যাতে ভেপারটা লিকুইড হয়ে যায়। কিন্তু রিহিট র্যানকিন সাইকেলে কি হয়, এখানে দুইটা টারবাইন থাকে, এখানে দুইটা কি থাকে, দুইটা টারবাইন থাকে, একটা হাই প্রেসার টারবাইন একটা লো প্রেসার টারবাইন, দুইটা টারবাইন থাকে। এই রিহিট র্যানকিন সাইকেলে দুইটা টারবাইন থাকে। সিম্পল র্যানকিন সাইকেলে আপনার একটা টারবাইন, বাট রিহিট র্যানকিন সাইকেলে আপনার দুইটা টারবাইন থাকে, থাকে ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য। ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য দুইটা টারবাইন থাকে। তো আমরা যদি রিহিট করি, আমাদের তাহলে কি কি উপকার হয় দেখেন। একটা হলো এক্সস্ট স্টিম, আমাদের যেটা টারবাইন থেকে যে এক্সস্ট স্টিমটা বের হয় সেটার কোয়ালিটিটা একটু ভালো হয় আর কি, উন্নত বেটার কোয়ালিটি হয়। তারপরে সাইকেলের আউটপুট বাড়ে মানে ওয়ার্ক আউটপুটটা একটু বৃদ্ধি পায়। আর স্পেসিফিক স্টিম কনজাম্পশন, দেখেন স্টিম যে কনজাম্পশন মানে খরচ, এই খরচটা কম হয়, সো এটাও ভালো। তার মানে এই তিনটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। এখন আমরা মূলত রিহিটটা কেন করি? আমাদের দেখেন সিম্পল র্যানকিন সাইকেল ছিল, এই সিম্পল র্যানকিন সাইকেলকে কেন আমরা রিহিট করব? এই রিহিট করার কারণটা এখানে আমি লিখছি দেখেন। প্রথম কারণটা হলো ইফিসিয়েন্সি ইনক্রিজ করার জন্য, ইফিসিয়েন্সি বৃদ্ধি করার জন্য রিহিট করব। এবং লো স্টেজ যে টারবাইনটা আছে, লো প্রেশার টারবাইন, সে টারবাইন থেকে যে স্টিমটা বের হয় সেখানে ময়েশ্চারকে অ্যাভয়েড করার জন্য রিহিট করা হয়। তাহলে রিহিট করলে আমি যদি আবার উত্তপ্ত করি, ময়েশ্চারটা আর থাকে না। এই রিহিট র্যানকিন সাইকেলটা আমরা ব্যবহার করি। তাহলে আশা করি কেন আমরা এই রিহিট করতেছি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন দেখেন রিহিট আমরা কিভাবে করি। তো এটা হলো একটা, দেখেন স্কেমেটিক অফ রিহিট র্যানকিন সাইকেলের স্কেমেটিক ডায়াগ্রাম। তো এখানে আগের মতো একটা পাম্প আছে, 1 থেকে 2 নম্বর প্রসেস, 1 থেকে 2 পাম্প থাকবে, 2 থেকে 3 দেখেন পাম্প থেকে বের হয়ে কোথায় ঢুকবে? বয়লারে ঢুকবে। তো বয়লারে ঢোকার পরে বয়লার থেকে বের হয়েছে 3 নম্বর পয়েন্টে। তাহলে 1 2 পাম্প, 2 3 হলো বয়লার, সে আগের মতোই। তারপরে যখন এই যে আপনার যখন 3 নম্বর যে পয়েন্টটা টারবাইনে ঢুকবে, শুরুতে আছে একটা হাই প্রেসার টারবাইন। তো এই হাই প্রেসার টারবাইনের ভিতরে ঢুকবে। তাহলে যখন এই টারবাইনে ঢুকবে তখন কিন্তু আমাদের এই শ্যাফটটা ঘুরবে, তাই না? শ্যাফটটা ঘুরবে, তাহলে আমরা এখান থেকে কিছু ওয়ার্ক আউটপুট পাবো। তো তারপরে আমাদের এখান থেকে যে এক্সস্ট স্টিমটা যে আসবে, এই এক্সস্ট স্টিমটা কিন্তু গরম থাকবে, তাই না? এই এক্সস্ট স্টিমটা একটা রিহিটারের মাধ্যমে আমরা বয়লারে পাঠাবো। দেখেন তার মানে এই সরি, এখানে যে স্টিমটা বের হলো সেই স্টিমটা আপনার বয়লার দিয়ে চলে আসবে। এটা বয়লার দিয়ে বের হয়ে আমাদের লো প্রেসার টারবাইনে চলে আসবে। এখন এটার কাজটা কি হলো দেখেন, এই যে 1 থেকে 2 আমাদের পাম্প আছে, এই পাম্প তো পানি দিল। তাহলে এই পানিটা এখান দিয়ে যাওয়ার সময় এই যে আপনার রিহিটার মানে যে স্টিমটাই রিহিটার, সেইখান দিয়ে আসার সময় এই পানিটাকে গরম করতেছে। তো এই পানিটাকে গরম করলে আমাদের এখানে যে আমরা ইনপুটটা দেই কিউ ইন, এই কিউ ইনটা কিন্তু আমাদের একটু কম পরিমাণে দেয়া লাগে।
মানে ইনপুটটা। সো এটা এফিসিয়েন্সি বৃদ্ধি করবে না? এফিসিয়েন্সি বৃদ্ধি করবে তো। কারণ এই আসার সময় এই পানিটাকে গরম করে দিচ্ছে। কিন্তু এই রিহিটারে প্রেশারটা কনস্ট্যান্ট থাকে, P4 = P5। এসে আবার এটা লো প্রেশার টারবাইনে আসলো। লো প্রেশার টারবাইনে এসে আবার এই শ্যাফটকে ঘোরাবে। ঘোরালে আমরা এখান থেকে ওয়ার্ক আউটপুট পাবো। তারপর এটা আবার এক্সজস্ট স্টিমটা চলে আসবে। আসার পরে দেখেন এটা 6 নম্বর পয়েন্ট। তাহলে এটা কিসে আসলো? কনডেন্সারে আসলো। কনডেন্সার থেকে আবার পাম্পের মাধ্যমে এভাবে কাজ করতেছে। সো রিহিট মানে কি করা? দুইটা টারবাইন ব্যবহার করে এই হাই প্রেশার টারবাইনের যে এক্সজস্ট স্টিমটা, তার হিটকে কাজে লাগিয়ে আমরা বয়লারে যে পানি আছে, বয়লারের পানিকে স্টিমে তৈরি করি। এবং এখানে আমাদের উপকারটা হয়, এই কিউ ইনের পরিমাণটা আমাদের একটু কম পরিমাণে দেয়া লাগে। সো আমাদের ইনপুটটা কমে, সো এফিসিয়েন্সিটা বৃদ্ধি পায়। ভাই এখানে একটু কনফিউশন হলো। বলেন। আমরা তো জানি যে বয়লারের কাজই তো হলো স্টিম তৈরি, তাই না? হুম। তাহলে আমরা যে কিউ ইনটা দিলাম, এটার মাধ্যমে তো যে প্রথমে 1 থেকে 2 যে পানিটা দিলাম, এই পানিটা স্টিম হয়ে 2 3 হয়ে হুম। 4 দিয়ে বের, এবং 4 থেকে যখন বের হলো ওখানে তখন লিকুইড এবং ভেপার দুইটাই আছে 4 এ, তাই না? চাইরে না, চাইরে তো এটা হলো সুপার হিটেড অবস্থায় আছে। আমি যে 3 থেকে 4 যেটা বের হয়েছে 4 নম্বরে যেটা আছে, হ্যাঁ, দেখেন আপনি তাহলে এই টিএস ডায়াগ্রামটা হচ্ছে লক্ষ্য করেন একটু। দেখেন 1 আর 2 কি ছিল? পাম্প ছিল। এই যে পাম্পের ভিতরে কি হয়? আইসেন্ট্রপিক কম্প্রেশন হয়, মানে আইডিয়াল কেস কিন্তু এটা, অ্যাকচুয়াল কিন্তু না ভাই। আইডিয়াল কেস। তাহলে আইডিয়াল কেসে এটা আপনার আইসেন্ট্রপিক কম্প্রেশন ইন এ পাম্প 1 থেকে 2। তারপরে 2 থেকে 3 দেখেন, 2 থেকে 3 হলো আপনার বয়লার। এই যে 2 থেকে 3 বয়লারে যখন গেছে তখনই তো এটা সুপার হিটেড অবস্থায় আছে, তাই না? এই যে 3 নম্বর পয়েন্টে সুপার হিটেড। হ্যাঁ। তারপরে 3 থেকে 4 এ দেখেন, 3 থেকে 4 হলো হাই প্রেশার টারবাইন। তো টারবাইনের টেম্পারেচার ফল করে সোজা নিচের দিকে চলে আসলো। কিন্তু এটা সুপার হিটেড রিজিয়নেই থাকলো। এটা স্যাচুরেটেডেও কিন্তু আসে নাই। দেখছেন, স্যাচুরেশনে আসে নাই। এই ঘরের ভিতরে হচ্ছে আপনার লিকুইড ভেপার। এই দাগের বাহিরে অবশ্যই সেটা শুধুই ভেপার। তার মানে 4 নাম্বার পয়েন্টে এখানে ভেপার আছে। ভেপার, তাহলে ভেপারের টেম্পারেচার বেশি না? তাহলে 4 থেকে 5 এ হ্যাঁ। এটা যাচ্ছে রিহিট। দেখেন 4 থেকে 5 এ আমাদের এখানে কি আমি যে হচ্ছে? এটাই বলছিলাম এখানে, যে আপনি বললেন হচ্ছে 4 থেকে যেটা আসছে এটা হচ্ছে এখান থেকে যে পানিটা যাচ্ছে এটাকে হিট দিচ্ছে। কিন্তু আমরা তো এখানে যেটা টিএস ডায়াগ্রাম দেখতেছি, এখানে হ্যাঁ। বয়লার থেকেই যে স্টিমটা বের হয়ে আসলো হুম। ওটাই আবার পুনরায় হিট দিয়ে আবার হচ্ছে আপনার পাঁচে গেছে। ও হ্যাঁ, রাইট ভাই, আপনি ঠিকই বলছেন এটা। হ্যাঁ, ঠিকই বলছেন। দেখেন এটা 4 থেকে 5 এ গেছে, তাই না? মানে আরো এটা হিট হলো। কারণ এই যে 3 থেকে 4 যে ইয়াটা আছে, টারবাইনটা আছে, এই টারবাইনটা তো কিছু কাজ করলো। মানে কাজ করলে তার টেম্পারেচার তো ফল হয়ে গেল। এখন আবার টেম্পারেচার বাড়ানো লাগবে না? এই টেম্পারেচার বাড়ানোর জন্য আমরা কি করলাম? এটাকে যে বয়লার দিয়ে আমরা হচ্ছে নিয়ে আসলাম, যাতে টেম্পারেচার আবারও হচ্ছে বৃদ্ধি পায়।